এসএসসি 2025 পরীক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের 10 এপ্রিল অর্থাৎ আগামীকাল বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেই পরীক্ষার সর্বশেষ চূড়ান্ত সাজেশন। তো এর আগেও আমাদের চ্যানেলে বাংলা প্রথম পত্রের 2টা সাজেশন দেওয়া হয়েছে। তো এটির মাধ্যমে আমাদের বাংলা প্রথম পত্রের সাজেশন পর্ব শেষ করলাম। তো এটি তোমাদের জন্য সর্বশেষ চূড়ান্ত সাজেশন, যেহেতু তোমাদের হাতে আছে আর অল্প কিছু ঘন্টা। তো এই সাজেশনটি সকল বোর্ডের জন্য প্রযোজ্য। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি কথা জানিয়ে দিই, আমাদের এই চ্যানেলটিতে তোমাদের যেভাবে বাংলা প্রথম পত্রের চূড়ান্ত সাজেশন দেওয়া হয়েছে ধাপে ধাপে, একইভাবে তোমাদের সকল বিষয়ের গ্রুপের সকল বিষয়ের এভাবে সাজেশন দেওয়া হবে। তো সাজেশনগুলো সম্পূর্ণ ফ্রিতে পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে সেগুলো ইউটিউবে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আশা করি বুঝতে পেরেছ। তো আমরা এখন বাংলা প্রথম পত্রের চূড়ান্ত সাজেশনটা দেখি। তো আমরা এখানে প্রথমে বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখব এবং সেগুলোর সাথে সেগুলোর উত্তর, এবং পরে আমরা দেখব সৃজনশীল প্রশ্নগুলো। তো আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি সময় 30 মিনিট। তো এখানে 1 নাম্বার প্রশ্নটি, বঙ্গবাণী কবিতায় হিন্দুয়ানি ভাষা বলতে কবি কোন ভাষাকে বুঝিয়েছেন? তো 1 নাম্বার প্রশ্নটির উত্তর হলো এল, বাংলা ভাষা। তারপর 2 নাম্বার প্রশ্নটি, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় খই ফোটালো শব্দ দ্বারা কি বুঝিয়েছেন? তো 2 নাম্বার প্রশ্নের উত্তর হলো এম, প্রচণ্ড গুলিবর্ষণ। তারপর 3 নাম্বার প্রশ্নটি, ক্ষুদিরামকে কেন ফাঁসি দেওয়া হয়? তো 3 নাম্বার প্রশ্নের উত্তর হলো এন, ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য। তারপর 4 নাম্বার প্রশ্নটি, বাংলা ভাষায় মধুসূদন দত্ত প্রবর্তিত ছন্দ কোনটি? তো 4 নাম্বার প্রশ্নের উত্তর হলো এল, অমিত্রাক্ষর। তারপর এখানে বলা হয়েছে উদ্দীপকটি পড়ে 5 ও 6 নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে উদ্দীপকটি, লেখক কখনো কখনো তার রচনায় কল্পনা ও বুদ্ধিকে শানিত করে তোলেন। এমন রচনায় লেখক উপজীব্য হিসেবে তার মন ও বস্তু জগৎকে বেছে নেন, কল্পনা শক্তি দিয়ে চিন্তা ও বুদ্ধিকে সাহিত্য করে তোলেন। তো এখানে 5 নাম্বার প্রশ্নটি, উদ্দীপকের ভাব সত্য নিচের কোনটিকে সমর্থন করে? তো 5 নাম্বার প্রশ্নের উত্তর হলো এম, প্রবন্ধ। তারপর 6 নাম্বার প্রশ্নটি, উক্ত সাহিত্য রীতির বৈশিষ্ট্য। তো এখানে 6 নাম্বার প্রশ্নটির উত্তর হলো কে, বুদ্ধি ও জ্ঞান প্রধান। তারপর 7 নাম্বার প্রশ্নটি, রানার কবিতায় রানারের দুঃখ কেবল কে জানবে? তো 7 নাম্বার প্রশ্নটির উত্তর হলো এম, ফতের তিনো। তারপর 8 নাম্বার প্রশ্নটি, 71-এর দিনগুলি রচনায় লেখিকা পাকিস্তানিদের জানোয়ার বলেন কেন? তো 8 নাম্বার প্রশ্নের উত্তর হলো এল, 1 ও 3, তাদের হিংস্র কাজের জন্য, দেশবাসীর উপর অত্যাচারের জন্য। তারপর 9 নাম্বার প্রশ্নটি, সুভাষ শয়নগৃহ হইতে বাহির হইয়া কোথায় লুটিয়ে পড়ে? তো 9 নাম্বার প্রশ্নটির উত্তর হলো এন, নদীর তটে। তারপর 10 নম্বর প্রশ্নটি, প্রমোদ চৌধুরীর মতে কোনটি সাক্ষাৎভাবে উদরফূর্তির কাজে লাগে না? তো 10 নম্বর প্রশ্নের উত্তর কে, সাহিত্য। তারপর এখানে বলা হয়েছে উদ্দীপকটি পড়ে 11-12 নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে উদ্দীপকটি, রহমত অভাবের তাড়নায় আফগানিস্তান থেকে এদেশে ব্যবসা করতে এসে কিশমিশ ও বাদাম ঘুষ দিয়ে মিনির ক্ষুদ্র মনটি জয় করেছিল, কেননা মিনির মধ্যে সে তার কন্যার রত্নকে খুঁজে পায়। তো এখানে 11 নম্বর প্রশ্নটি, উদ্দীপকে রহমতের প্রতিনিধি হিসেবে পল্লী জননী কবিতায় যাকে পাই? তো 11 নম্বর প্রশ্নটির উত্তর হলো এন, ছেলেটির মা। তারপর 12 নম্বর প্রশ্নটি, উক্ত চরিত্রের মধ্যে প্রকাশিত দিকটি পল্লী জননী কবিতায়। তো 12 নম্বর প্রশ্নটির উত্তর হলো কে, 1 ও 2। তারপর 13 নম্বর প্রশ্নটি, আম আটির বেফু গল্পে কাদের ডোবার ধারের আম গাছটায় গুটি ধরেছে? তো 13 নম্বর প্রশ্নটির উত্তর হলো কে, ফটলিদের। তারপর 14 নম্বর প্রশ্নটি, মুমিন নামাজ পড়েনি বলে তার বাবা তাকে খাবার দেয়নি, মুমিনের বাবার চরিত্র মানুষ কবিতায় কার সঙ্গে সঙ্গতিপূর্ণ? তো 14 নম্বর প্রশ্নের উত্তর এম, মোল্লা। তারপর 15 নম্বর প্রশ্নটি, সেই দিন এই মাঠ কবিতার মূল ভাব কী? তো 15 নম্বর প্রশ্নটির উত্তর হলো এম, প্রকৃতির সৌন্দর্য চিরস্থায়ী। তারপর 16 নম্বর প্রশ্নটি, হুদাইবিয়া সন্ধিতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের কোন দিকটি পরিচয় মেলে? তো 16 নম্বর প্রশ্নটির উত্তর হলো এল, রাজনৈতিক দূরদর্শিতার। তারপর 17 নম্বর প্রশ্নটি, হরফন মৌলা কি? তো 17 নম্বর প্রশ্নের উত্তর হলো এম, সকল কাজের কাজী। তারপর
এখানে বলা হয়েছে উদ্দীপকটি পড়ে 18-19 নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে উদ্দীপকটি সাদমান সাহেব শেয়ার বাজারের ব্যবসায় কয়েকবার ক্ষতির সম্মুখীন হন। বিষয়টি পরিবারের কাছে গোপন রেখে ব্যাংকে ঋণ নিয়ে তিনি পুনরায় ব্যবসা শুরুর চেষ্টা করেও ব্যর্থ হন। তো এখানে 18 নম্বর প্রশ্নটি উদ্দীপকের সাদমান সাহেবের সাথে বহিবীর নাটকের কোন চরিত্রটি সাদৃশ্যপূর্ণ। তো 18 নম্বর প্রশ্নটির উত্তর হলো এন হাতেম আলী। তারপর 19 নম্বর প্রশ্নটি উক্ত চরিত্রে প্রকাশ পেয়েছে। তো 19 নম্বর প্রশ্নটির উত্তর হলো কে 1 ও 2 দায়িত্ববোধ ও মানবিকতা। তারপর 20 নম্বর প্রশ্নটি মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধে তিনি যে সত্য তোমাদের দিয়ে গেলেন, এখানে কোন সত্য দিয়ে গেছেন। তো 20 নম্বর প্রশ্নটির উত্তর হলো এল ইসলাম। তারপর 21 নম্বর প্রশ্নটি নিম গাছ গল্পে শিকড় কী অর্থে ব্যবহৃত হয়েছে। তো 21 নম্বর প্রশ্নটির উত্তর হলো এল সাংসারিক বন্ধন। তারপর 22 নম্বর প্রশ্নটি বহিফির নাটকে ধর্মীয় কুসংস্কার ও সামাজিক অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীকী চিত্র কোনটি। তো 22 নম্বর প্রশ্নটির উত্তর হলো কে হাশেম আলী। তারপর 23 নম্বর প্রশ্নটি পল্লীজননী কবিতায় কোনটিকে অকল্যাণ বলা হয়েছে। তো 23 নম্বর প্রশ্নের উত্তর এন হুতুম। তারপর এখানে বলা হয়েছে উদ্দীপকটি ফোর্ডে 24 ও 25 নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে উদ্দীপকটি গ্রেনেড উঠেছে হাতে, কবিতায় হাতে রাইফেল বা এবার বাঘের থাবা। তো এখানে 24 নম্বর প্রশ্নটি উদ্দীপকের সাথে কাকতাড়ুয়া উপন্যাসের সাদৃশ্য কোথায়। তো 24 নম্বর প্রশ্নের উত্তর হলো এন প্রতিরোধ। তারপর 25 নম্বর প্রশ্নটি উদ্দীপককে ফুটে ওঠা বাপ নিচের কোনটির সাথে সাদৃশ্যপূর্ণ। তো 25 নম্বর প্রশ্নটির উত্তর হলো কে মুক্তিযোদ্ধাদের শক্তিশালী আক্রমণ। তারপর 26 নম্বর প্রশ্নটি মমতাদি গল্পে ছেলেটির বাড়ির সকলে মমতাদির প্রতি খুশি হলেন কেন। তো 26 নম্বর প্রশ্নটির উত্তর হলো কে তার শৃঙ্খলা দেখে। তারপর 27 নম্বর প্রশ্নটি কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কোনটিকে জগতে দুর্লভ বলেছেন। তো 27 নম্বর প্রশ্নের উত্তর এল মহিমাকে। তারপর 28 নম্বর প্রশ্নটি শিক্ষা ও মনসত্ব প্রবন্ধের নিচ থেকে ঠেলা বলতে বোঝায়। তো 28 নম্বর প্রশ্নটির উত্তর হলো এম সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা নিশ্চিত করা। তারপর 29 নম্বর প্রশ্নটি স্বাধীনতা এ শব্দটি কীভাবে আমাদের হলো, কবিতায় ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বলতে কাদের বোঝানো হয়েছে। তো 29 নম্বর প্রশ্নের উত্তর হলো এন সাধারণ জনগণকে। তারপর 30 নম্বর প্রশ্নটি কাকতাড়ুয়া উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কোনটি। তো 30 নম্বর প্রশ্নটির উত্তর হলো এল বুদা। তো শিক্ষার্থীরা আমাদের বহু নির্বাচনী অংশে 30টি নৈবিত্তিক প্রশ্ন এবং সেগুলোর উত্তর দেখা হয়ে গেল। তো আমরা এখন দেখব সৃজনশীল প্রশ্নগুলো এবং সেগুলোর সাথে সেগুলোর উত্তরও। তো আমরা এখানে প্রথমে 1 নাম্বার সৃজনশীল প্রশ্নটি দেখতে পাচ্ছি। আরশি সাহিত্য আড্ডায় প্রতিদিন নানা বিষয় নিয়ে আলোচনা হয়। রাকিব স্যার আড্ডায় বলেন কেবল শিশুদের পড়তে শেখানোই যথেষ্ট নয়, তাদের পড়ার উপযুক্ত কিছু দিতে হবে, এমন কিছু যা তাদের ধারণাগুলোকে প্রসারিত করবে, এমন একটি জিনিস যা তাদের জীবন অনুভূতি তৈরি করতে এবং তাদের জীবন থেকে পৃথক হওয়া মানুষকে এগিয়ে যেতে উৎসাহিত করবে। ফারুক স্যার বলেন শুধু তাই নয়, নিজের অন্তর আত্মাকে বিকশিত করার জন্য নিজ নিজ আগ্রহে শিক্ষা লাভ না করলে কেউ খুব ভালোভাবে শিক্ষিত হতে পারবে না। তো এখানে ক নাম্বার প্রশ্নটি যথাযথ শিক্ষিত হতে হলে কী দরকার। তারপর খ নাম্বার প্রশ্নটি লেখক কাউকে শখ হিসেবে বই পড়তে পরামর্শ দিতে চান না কেন। তারপর ঘ নাম্বার প্রশ্নটি উদ্দীপকের ফারুক স্যারের মন্তব্যের সঙ্গে বই পড়া প্রবন্ধের সাদৃশ্যপূর্ণ দিকটি কি বিশ্লেষণ করো। তারপর ঘ নাম্বার প্রশ্নটি উদ্দীপকের রকিব স্যারের মন্তব্যের ভাবার্থ যেন বই পড়া প্রবন্ধের প্রাবন্ধিকের মান সচেতনার প্রতিফলন উক্তিটি বিশ্লেষণ করো। তো আমরা এখন এই প্রশ্নটির উত্তর দেখি। তো 1 নাম্বার সৃজনশীল প্রশ্নের উত্তর। তো এখানে ক নাম্বার প্রশ্নটি যথার্থ শিক্ষিত হতে হলে মনের প্রসারতা দরকার। তারপর খ নাম্বার প্রশ্নটি প্রতিকূল পরিস্থিতির জন্য লেখক কাউকে শখ হিসেবে বই পড়তে পরামর্শ দিতে চান না। শখ করে বই পড়ার পরামর্শ না দেওয়ার প্রথম কারণ লেখকের সেই পরামর্শ কেউ গ্রাহ্য করবে না, এজন্য যে আমরা জাতি হিসেবে শৌখিন নই। আর দ্বিতীয় কারণ হলো রোগ শোক দুঃখ দারিদ্র্যের দেশে যেখানে স্বাভাবিকভাবে জীবনধারণই প্রধান সমস্যা, সেখানে শখ করে বই পড়ার প্রস্তাব পাঠকের কাছে খুব নির্মম ঠেকাবে। তারপর ঘ নাম্বার প্রশ্নটি
উদ্দীপকের ফারুক স্যারের মন্তব্যের সঙ্গে বই পড়া প্রবন্ধের নিজ উদ্যোগে স্বস্বীকৃত হওয়ার দিকটি সাদৃশ্যপূর্ণ। বই পড়া প্রবন্ধের প্রাবন্ধিক প্রমথ চৌধুরী বই পড়ার মাধ্যমে স্বস্বীকৃত হওয়ার কথা ব্যক্ত করেছেন। তিনি মনে করেন শিক্ষা কেউ কাউকে দিতে পারে না, নিজের প্রচেষ্টাতে শিক্ষা গ্রহণ করতে হয়। কারণ সুশিক্ষিত লোক মাত্র স্বশিক্ষিত, যিনি সুশিক্ষা গ্রহণ করেন তিনি সুশিক্ষিত, আর নিজ প্রচেষ্টাতে শিক্ষিত হওয়ার জন্যই তিনি স্বশিক্ষিত। শুধু স্কুল কলেজে পাঠ্য বই পড়তে শিক্ষিত হওয়া যায় না, এজন্য পাঠ্য বহির্ভূত অন্যান্য বই পড়তে হয়। তাই নিজ উদ্যোগে অন্যান্য বই পড়ে স্বশিক্ষিত হওয়ার আহ্বান জানিয়েছেন আলোচ্য প্রবন্ধের প্রাবন্ধিক। কেননা স্বশিক্ষিত হওয়ার জন্য বই পড়ার কোনো বিকল্প নেই। উদ্দীপকে আরশি সাহিত্য আড্ডায় প্রতিদিন নানা বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনা এক পর্যায়ে শিশুদের পাঠ উপযোগী বই পড়ার কথা বলা হয়। উক্ত আলোচনায় ফারুক স্যার নিজের অন্তরাত্মক বিকশিত করার জন্য নিজ আগ্রহে শিক্ষা লাভ করার কথা বলেছেন। কারণ নিজ আগ্রহে শিক্ষা লাভ না করলে কেউ ভালোভাবে শিক্ষিত হতে পারবে না, অর্থাৎ নিজের প্রচেষ্টাতে শিক্ষা লাভ করতে পারলে স্বশিক্ষিত হওয়া সম্ভব। বই পড়া প্রবন্ধের প্রাবন্ধিকও একই কথা বলেছেন। তাই বলা যায় উদ্দীপকের ফারুক স্যারের মন্তব্যের সঙ্গে বই পড়া প্রবন্ধে স্বশিক্ষিত হওয়ার দিকটি সাদৃশ্য রয়েছে। তো এখানে মূল কথা হলো উদ্দীপকের ফারুক স্যারের মন্তব্যের সঙ্গে বই পড়া প্রবন্ধের নিজ উদ্যোগের স্বশিক্ষিত হওয়ার দিকটি সাদৃশ্যপূর্ণ। তো শিক্ষার্থীরা আমাদের গ নম্বর প্রশ্নটির উত্তর দেখা হলো। তারপর ঘ নম্বর প্রশ্নটি, উদ্দীপকের রকিব স্যারের মন্তব্যের ভাবার্থ যেন বই পড়া প্রবন্ধের প্রাবন্ধিকের মান সচেতনার প্রতিফলন, উক্তিটি যথার্থ। বই পড়া প্রবন্ধে বই পড়ার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। মেধা ও মননশীলতার বিকাশ সাধনের জন্য বই পড়তে হবে। বই পড়ার মাধ্যমে মানুষের সৃজনশীলতা, চিন্তা চেতনার জগৎ প্রশস্ত হয়। আত্মিক উন্নয়নের জন্য বই পড়ার বিশেষ গুরুত্ব রয়েছে। প্রাবন্ধিক প্রমথ চৌধুরী শুরু পাঠ্য বই নয়, জীবনমুখী যে কোনো বই অধ্যয়নের পরামর্শ দিয়েছেন। স্কুল কলেজের পাঠ্য বই একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ, কিন্তু অন্যান্য বইয়ের মধ্যে অসীম জ্ঞানের সাগরও লুকিয়ে আছে। জ্ঞান সাগরে সাঁতার দেওয়ার মাধ্যমে মনুষ্যত্বের সুষ্ঠু বিকাশ ঘটাতে হবে। উদ্দীপকের দিকে লক্ষ্য করলে দেখা যায় আরশি সাহিত্য আড্ডায় প্রতিদিন আড্ডা জমে। সেখানে বই পড়ার বিভিন্ন দিক দিয়ে আলোচনা করা হয়। রকিব স্যার আড্ডায় বলেন, কেবল শিশুদের পড়তে শেখানোই যথেষ্ট নয়, তাদের পড়ার উপযুক্ত কিছু দিতে হবে, এমন কিছু যা তাদের ধারণাগুলোকে প্রসারিত করবে, এমনকি তাদের জীবনে সেগুলোকে অনুভূতি তৈরি করতে সক্ষম হবে, অর্থাৎ মেধা বিকাশের জন্য রকিব স্যার উপযুক্ত বই পড়ার মতামত দিয়েছেন। বই পড়া ব্যতীত শিক্ষার্থীদের সুষ্ঠু বিকাশ সাধন সম্ভব নয়। সৃষ্টিশীল চিন্তাধারা মনের মধ্যে গড়ে তোলার জন্য বই পড়া আবশ্যক। উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় উদ্দীপকের রকিব স্যারের মন্তব্যের ভাবার্থ যেন বই পড়া প্রবন্ধের প্রাবন্ধিকের মান সচেতনার প্রতিফলনই মাত্র। কারণ উদ্দীপকের রকিব স্যার বই পড়ার প্রয়োজনীয়তা হৃদয় দিয়ে উপলব্ধি করেছেন, এজন্য তিনি বই পড়ার বিষয়ে ইতিবাচক মন্তব্য করেছেন। উদ্দীপকের রকিব স্যারের ন্যায় বই পড়া প্রবন্ধের প্রাবন্ধিকের বই পড়ার তাৎপর্য বর্ণনা করেছেন। উভয় স্থানেই একই সুরের ধ্বনি বেজে উঠে দুজনের চিন্তা চেতনা এক ও অভিন্ন হিসেবে প্রতিফলিত হয়েছে। উদ্দীপকের রকিব স্যারের কর্মকাণ্ডে যে আলোচ্য প্রবন্ধের প্রাবন্ধিকের মানব সচেতনার প্রতিফলন ঘটেছে, সুতরাং উক্তিটি যথার্থ বলে প্রতীয়মান হয়। তো শিক্ষার্থীরা আমাদের এই প্রশ্নটির উত্তর দেখা হলো। তো আমরা 2 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি। তো সবাই এখানে একটু খেয়াল করো। আমরা এখন এই প্রশ্নগুলো ফোড়ে আর সময় নষ্ট করব না, আমরা এগুলো এক নজরে দেখে দেখে চলে যাব। তো সবাই অবশ্যই মনোযোগ দিবে। এখানে আমরা 2 নম্বর সৃজনশীল প্রশ্নটি দেখতে পাচ্ছি। তো এখানে ক খ গ গ 4টি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমরা প্রশ্নগুলোর উত্তর দেখি। তো আমরা এখানে ক নম্বর প্রশ্নটির উত্তর দেখতে পাচ্ছি, তারপর খ নম্বর প্রশ্নটির উত্তর দেখতে পাচ্ছি, তারপর ঘ নাম্বার সৃজনশীল প্রশ্নটির উত্তর দেখতে পাচ্ছি, তারপর ঘ নাম্বার সৃজনশীল প্রশ্নটির উত্তর দেখতে পাচ্ছি। তো এখানে গ নাম্বার প্রশ্নের আরও কিছু অংশ বাকি রয়েছে, তো আমরা সেগুলো একটু স্ক্রল করে দেখে নিই। তো শিক্ষার্থীরা আমরা তারপর 3 নম্বর প্রশ্নটি অর্থাৎ 3 নম্বর সৃজনশীল প্রশ্নটি দেখতে পাচ্ছি। তো প্রথমে উদ্দীপকে দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2 দুটি দৃশ্যকল্প দেখতে পাচ্ছি। তো তারপর আমরা দেখতে পাচ্ছি ক খ গ ঘ 4টি প্রশ্ন। তো আমরা এখন দেখব এই প্রশ্নগুলোর উত্তর। তো আমরা এখানে ক নাম্বার প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি, তারপর খ নাম্বার প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি, তারপর আমরা এখানে গ নাম্বার প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি, তারপর দেখতে পাচ্ছি ঘ নাম্বার সৃজনশীল প্রশ্নের উত্তর। তো এখানে ঘ নাম্বার সৃজনশীল প্রশ্নের কিছু অংশ রয়েছে। তো পরবর্তী অংশ আমরা এখনই একটু স্ক্রল করে দেখতেছি। তো তারপর আমরা 4 নাম্বার সৃজনশীল প্রশ্নটি দেখতে পাচ্ছি। তো এখানে ক খ গ ঘ 4টি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখন দেখব এই প্রশ্নগুলোর উত্তর। তো আমরা 4 নাম্বার সৃজনশীল প্রশ্নের এখানে ক নাম্বার প্রশ্নটির উত্তর দেখতে পাচ্ছি, তারপর খ নাম্বার প্রশ্নটির উত্তর দেখতে পাচ্ছি, তারপর আমরা ঘ নাম্বার সৃজনশীল প্রশ্নটির উত্তর এখানে দেখতে পাচ্ছি, তারপর ঘ নাম্বার
প্রশ্নটির উত্তর এখানে দেখতে পাচ্ছি। তো এখানে ঘ নাম্বার প্রশ্নের কিছু অংশ রয়েছে, তো আর কিছু অংশ আমরা একটু স্ক্রল করেই দেখছি। তারপর আমরা 5 নাম্বার সৃজনশীল প্রশ্নটি দেখতে পাচ্ছি। তো এখানে আমরা দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2 দেখতে পাচ্ছি। তো এখানে ক খ গ ঘ 4টি প্রশ্ন রয়েছে, তো আমরা সরাসরি এই প্রশ্নগুলোর উত্তর দেখি। তো এখানে ক নাম্বার প্রশ্নটির উত্তর দেখতে পাচ্ছি, তারপর খ নাম্বার দেখতে পাচ্ছি, তারপর ঘ নাম্বার প্রশ্নের উত্তরও দেখতে পাচ্ছি, তারপর আমরা ঘ নাম্বার প্রশ্নের উত্তরও দেখতে পাচ্ছি। তো আমরা এখন দেখি 6 নাম্বার সৃজনশীল প্রশ্নটির উত্তর। তো এখানে আমরা সৃজনশীল প্রশ্নটি দেখতে পাচ্ছি। এখানে ক খ গ ঘ 4টি প্রশ্ন রয়েছে, তো আমরা এখন 6 নাম্বার প্রশ্নটির উত্তর দেখি। তো এখানে ক নাম্বার প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি, খ নাম্বার প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি, ঘ নাম্বার প্রশ্নের উত্তর আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখন দেখি 7 নাম্বার সৃজনশীল প্রশ্নটি। তো 7 নাম্বার সৃজনশীল প্রশ্নে আমরা দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2 দেখতে পাচ্ছি এবং ক খ গ ঘ 4টি প্রশ্ন দেখতে পাচ্ছি। তো আমরা এখন দেখব ক খ গ ঘ এই 4টি প্রশ্নের উত্তর। তো এখানে আমরা ক নাম্বার প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি, তারপর খ নাম্বার প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি, তারপর ঘ নাম্বার প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি, তারপর ঘ নাম্বার সৃজনশীল প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি। তো আমরা এখন দেখি 8 নাম্বার সৃজনশীল প্রশ্নটি। তো এখানে আমরা 8 নাম্বার সৃজনশীল প্রশ্নের ক খ গ ঘ 4টি প্রশ্ন দেখতে পাচ্ছি। তো এখন আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেখব। তো এখানে আমরা 8 নাম্বার সৃজনশীল প্রশ্নের ক নাম্বার প্রশ্নটির উত্তর দেখতে পাচ্ছি, তারপর খ নাম্বার প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি, তারপর ঘ নাম্বার প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি, তারপর ঘ নাম্বার সৃজনশীল প্রশ্নের উত্তর আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের 8 নাম্বার সৃজনশীল প্রশ্নটির উত্তরও দেখা হয়ে গেল। তো আমরা এখন দেখব 9 নাম্বার সৃজনশীল প্রশ্নটি এবং সেটির উত্তর। তো এখানে আমরা 9 নাম্বার সৃজনশীল প্রশ্নটি দেখতে পাচ্ছি। তো এখানে একটা কবিতা রয়েছে, অর্থাৎ কবিতার মতো একটা উদ্দীপক রয়েছে। তো এখানে ক খ গ ঘ 4টি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেখি। তো এখানে ক নাম্বার প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি, তারপর খ নাম্বার প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি, তারপর ঘ নাম্বার প্রশ্নের উত্তর আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা এখন দেখি 10 নাম্বার প্রশ্নটি। তো 10 নাম্বার প্রশ্নে এখানে উদ্দীপক 1 এবং উদ্দীপক 2 রয়েছে। তো এটা থেকে আমরা ক খ গ প্রশ্নগুলো দেখি, তারপর আমরা সেগুলোর উত্তর দেখি। তো এখানে আমরা প্রশ্নগুলো দেখছি। তো এখানে ক নাম্বার প্রশ্নের উত্তর, খ নাম্বার, ঘ নাম্বার এবং ঘ নাম্বার প্রশ্নের উত্তর আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপর 11 নাম্বার প্রশ্নটি আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে ক খ গ ঘ 4টি প্রশ্ন রয়েছে। তো আমরা এখন দেখব এই ক খ গ ঘ 4টি প্রশ্নের উত্তর। তো এখানে ক নাম্বার প্রশ্নটির উত্তর দেখতে পাচ্ছি, খ নাম্বার প্রশ্নটির উত্তর দেখতে পাচ্ছি, তারপর ঘ নাম্বার প্রশ্নটির উত্তর দেখতে পাচ্ছি, তারপর ঘ নাম্বার প্রশ্নটির উত্তর আমরা এখানে দেখতে পাচ্ছি। তো শিক্ষার্থীরা, এটি ছিল আমাদের আজকের বাংলা প্রথম পত্রের অর্থাৎ এসএসসি 2025 বেচের বাংলা প্রথম পত্রের সর্বশেষ চূড়ান্ত সাজেশন। তো আমাদের এই চ্যানেলে তোমাদের সকল বিষয়ের চূড়ান্ত সাজেশন দেওয়া হবে। তো তোমরা সেগুলো পেতে অবশ্যই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে নোটিফিকেশন পৌঁছে যায়। তো ভিডিওটি ছিল এটুকু, আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।